মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। আমি যতদিন বেঁচে আছি এই মন্দির আর মন্দিরের সম্পত্তির দিকে কেউ নজর দিও না। তা যা বলেছো, দেখেছো কেমন ব্যাটাদের মুখে মুখে কথা বলে? বাবা, আমার তো দেখলেই ভয় করে। হিসেব পত্র সব ঠোঁটের আগায় থাকে। পিসিমা কখন মন্দিরে থাকবে না আমি জানি, আমি তুলে আনতে পারবো। আরে আরে কি করছো তুমি? থামো, ওকে তাড়িও না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, অনধিকার প্রবেশ। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পকারদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী বাংলার কথা, সেখানকার সাধারণ মানুষ, তাদের অতি সাধারণ বেঁচে থাকা পেরিয়ে অসাধারণ হয়ে ওঠার কথা তার লেখায় ফিরে এসেছে বারবার। অনধিকার প্রবেশ গল্পটির রচনাকাল ১৩০১ বঙ্গাব্দের শ্রাবণ মাস। প্রথম প্রকাশিত হয় গল্পগুচ্ছের প্রথম খণ্ডে ১ আশ্বিন ১৩০৭ বঙ্গাব্দে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই অমোঘ বাণীটির ছায়া বিছিয়ে রয়েছে এই গল্পের বাক্য বুনটে। চারিদিকে এখন যে অশান্ত অস্বাস্থ্যকর হাওয়া মনুষ্যত্বে আঘাত করছে প্রতিনিয়ত, আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে জীবনবোধ, এরকম অস্থির পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পটি ভীষণভাবে প্রাসঙ্গিক। জন্মমাসে আমাদের প্রাণের ঠাকুরের কালি কলমের অন্দরমহলে প্রবেশ করা আরও একবার ভালোবাসার, শ্রদ্ধার অধিকার নিয়ে। অনধিকার প্রবেশ গল্পটি একসময় সানডে সাসপেন্সে প্রচারিত হয়েছিল। আজ শুনবেন একটু নতুন রূপে। গল্পটির নাট্যরূপ দিয়েছেন হিন্দুল সরকার, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে অনধিকার প্রবেশ। গল্প পাঠে সৌভিক সরকার, মুখ্য ভূমিকায় তমালী চৌধুরী, অন্যান্য ভূমিকায় ইন্দ্রাণী, আর্য ও মির্চি টিম। পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী। মাধবচন্দ্র বিদ্যাশিক্ষায় তর্কবাচস্পতি উপাধি পেয়েছিলেন, এ কথা সত্যি, কিন্তু স্ত্রীর কাছে একদিনও নিজের উপাধির মান রাখতে পারেননি। যদিও কোনো কোনো পণ্ডিতের মতে অবশ্য মাধবচন্দ্রের উপাধি সার্থকতা লাভ করেছিল। জয়কালী একাই ঝগড়া বিবাদের দিকটা সামলে নিতেন, মাধবচন্দ্র কেবল তার ফল ভোগ করতেন। অবশ্য জয়কালী খুব বেশি কথা বলতেন না, কিন্তু অনেক সময় দুটো কথায়, এমনকি নীরবে অনেক মুখ বন্ধ করে দিতে পারতেন। মাধবচন্দ্রের মৃত্যুর পর তাদের দেবোত্তর সম্পত্তি বেহাত হতে বসেছিল। পাড়া প্রতিবেশীরা যে যা পারছিল দখল করে নিচ্ছিল। জয়কালী একদিন সবাইকে বাড়িতে ডেকে জিজ্ঞেস করলেন, আমায় বলো দেখিনি, কি কারণে তোমরা রাধানাথজিউর মন্দিরে দেবোত্তর সম্পত্তি জবরদখল করছো? মাধবচন্দ্র এই মন্দিরে সেবায়েত ছিলেন, তিনি তো এখন নেই, তাই এই সম্পত্তি আর দেবোত্তর নয়। উনি নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি ওর স্ত্রী। আমি যতদিন বেঁচে আছি এই মন্দির আর মন্দিরের সম্পত্তির দিকে কেউ নজর দিও না। মন্দিরের আশেপাশে কেমন জঙ্গল হয়ে গেছে, পুজোও তো হয় না ঠিক মতো, রেখে কি লাভ? পুজো হবে, এবার থেকে রোজ পুজো হবে, জঙ্গলও পরিষ্কার হয়ে যাবে। কে পুজো করবে? আপনি? আমি একজন পূজারি ঠিক করেছি, সে পুজো করবে, আর আমি এখন থেকে এই মন্দিরের সেবায়েত। শোনো, তোমরা যে যা দখল করে নিয়েছো এতদিন ধরে সব ছেড়ে দাও দেখিনি। যদি অন্যতা করো তাহলে আমি উকিল ডেকে মাপজোক করে সব কড়াই গন্ডায় বুঝে নেব, সেটা কিন্তু ভালো দেখাবে না। জয়কালীর কথা শুনে পাড়ার লোকজন খানিকক্ষণ মুখ চাওয়াচাওয়ি করল। তারপর এক প্রবীণ প্রতিবেশী বললেন,
তুমি যদি কথা দাও যে মন্দির রক্ষণাবেক্ষণ করবে, তাহলে তো কোনো সমস্যাই নেই। যে যা দখল করেছে সবকিছুই ফেরত দিয়ে দেবে। দেখো, এই মন্দিরে পুজো হোক, সন্ধ্যা প্রদীপ জ্বলুক, এটা আমরা সবাই চাই। এক সপ্তাহের মধ্যে বেদখল হওয়া সমস্ত দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে আনলেন জয়কালী। লোক ডেকে সমস্ত মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করলেন। তার প্রাপ্য থেকে কেউই তাকে একটা কড়িও বঞ্চিত করতে পারল না। জয়কালী দেবীর বয়স 50 পেরুলেও তার শরীর ছিল দৃঢ়, লম্বা, নাক টিকালো, প্রখর বুদ্ধিসম্পন্ন দৃষ্টি। এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে তিনি চলাফেরা করতেন। গ্রামের অন্যান্য বৌঝিরা জয়কালীকে দারুণ ভয় পেত। আড়ালে আবডালে তারা বলতো, অমন দজ্জাল মহিলা আমি আর দেখিনি ভাই। তা যা বলেছ, দেখেছো কেমন বেটাদের মুখে মুখে কথা বলে? বাবা, আমার তো দেখলেই ভয় করে। হিসেব পত্তর সব ঠোঁটের আগায় থাকে। দেখলে না সেদিন কিভাবে মন্দিরের সব সম্পত্তিগুলো বুঝে নিল? সে যাই বলো, স্বভাবটা যেন কেমন। সেদিন দেখা হলো, ওপাড়ার হরির বউকে নিয়ে কি একটা দুটো কথা বলতে গেলাম, তেটে উঠে বলল, এসব বাজে কথা শোনার সময় আমার নেই। আবার কি করেছে হরির বউ? আরে জানো না তুমি, কি সেদিনকে যখন কথা বলতে গেলাম তখনই তো বলল ওরকমই। পারতপক্ষে পরনিন্দা, ছোট কথা কিংবা নাকি কান্না কোনোটাই জয়কালীর পছন্দ ছিল না। গ্রামের পুরুষরাও জয়কালীকে সমঝে চলত। চণ্ডীমণ্ডপে শুয়ে বসে সময় কাটানো আলসে পুরুষদের উপর তার বিরক্তি ছিল সবচেয়ে বেশি। এরা সমাজের কোনো কাজে আসে না। লোকগুলো জয়কালীর মনোভাব জানত। মণ্ডপের আশেপাশে জয়কালীকে দেখা গেলেই তারা ব্যস্ত হয়ে পরস্পরকে বলতো, ওই আসছে, ওরে নরেন গতর তোল, নয়তো এসেই খ্যাচ খ্যাচ করবে। হ্যাঁ, চল চল চল, আসার আগেই উপাসে যাই, যাতে দেখতে না পারি। একটু শান্তিতে শুয়ে বসে দিন কাটাবো, তাও আর হয় না এই গ্রামে, অসহ্য। জয়কালী কিন্তু সব ব্যাপারে কঠিন পাষাণ ছিলেন না। গ্রামের সমস্ত কাজকর্মে, বিপদ আপদে তিনি সবার আগে গিয়ে দাঁড়াতেন। সব জায়গাতেই তিনি নিজের জন্য একটা গৌরবের স্থান বিনা চেষ্টায় অধিকার করে নিয়েছিলেন। যে কাজে জয়কালী অংশ নিতেন সে কাজে তিনি প্রধান সভানেত্রী, এই বিষয়ে অন্য কারো মনেও বিন্দু মাত্র সন্দেহের উদ্রেক ঘটত না। রোগীর সেবাতেও জয়কালী ছিলেন সিদ্ধহস্ত, যদিও রোগী তাকে যমের মতো ভয় পেত। পথ্য বা নিয়মের সামান্য নড়চড় হলেই তিনি প্রচণ্ড রেগে যেতেন। তার রাগের তাপ রোগের চেয়েও বেশি উত্তপ্ত করে তুলত রোগীকে। সেবার ওপাড়ার মুখুজ্জি গিন্নি পাঁচন খেতে ভুলে গেছিল সকালে, তাতে জয়কালী রেগে পুরো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিয়েছিলেন। এই যে সকালে পাঁচন খেতে বলেছিলুম, খাওনি কেন? ভুলে গেছিলাম। পান খেতে তো ভুলে যাও না বাপু, পেট খারাপের মধ্যেও অবান্তর পান খেয়ে যাচ্ছ। পাঁচন খেলে যে শরীরটা ঠিক হতো, এই রকম করতে লাগলে দুদিনেই বিছানায় পড়ে যাবে। ছেলে কলকাতায়, দেখবে কে তোমাকে? এখন খেয়ে নিচ্ছি। না, ও সকালের পাঁচন এখন আর খেতে হবে না, আমি আবার তৈরি করে আনছি। শুয়ে থাকো এখানে, আর শোনো, ওই পানটা ফেলো, কোনো বুদ্ধি শুদ্ধি যদি থাকে। গ্রামের সবার সঙ্গেই জয়কালীর জানাশোনা ছিল, অথচ তার মতো নিঃসঙ্গ কেউ ছিল না। দীর্ঘকায় এই বিধবা কঠোর নিয়মদণ্ডের মতো দাঁড়িয়েছিলেন গ্রামের মাথায়। কেউই তাকে ভালোবাসতে বা অবহেলা করতে সাহস পেত না। জয়কালীর কোনো ছেলে মেয়ে ছিল না। মা বাপ মরা দুটো ভাইপো পুলিন আর নলিন তার সঙ্গে থাকত। পুরুষ অভিভাবকের অভাবে তাদের যে কোনো শাসন ছিল না তা বলা যায় না, বরং শাসনের মাত্রা বড় বেশিই ছিল।
তাদের পিসিমা অহেতুক স্নেহ আদর কোনোদিনই পছন্দ করতেন না। পুলিনের বয়স 18 পেরোনোর পর তার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করল। সেও মনে মনে বিয়ে করতে আগ্রহী হয়ে উঠেছিল, কিন্তু জয়কালী তার এই সুখ বাসনা একদিনের জন্য প্রশ্রয় দিলেন না। অন্যদের মতো কিশোর নবদম্পতির প্রেমালাপের মাধুর্য নিয়ে তার খুব একটা আগ্রহ ছিল না। বরং তার মনে হতো পুলিন বিয়ে করে বাকিদের মতো আলসে হয়ে যাবে, ঘরে বসে স্ত্রীর আদর যত্নে অকর্মণ্য হয়ে পড়বে। একদিন ভাইপোকে ডেকে তিনি স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন, পুলিন, শুনলাম তোমার নাকি বিয়ে করার ইচ্ছে জেগেছে? পুলিন একটু লজ্জা পেল পিসিমার প্রশ্নে। মাথা নিচু করে নরম স্বরে বলল, না, ইচ্ছে জাগেনি, তবে। পুলিনকে মাঝপথে থামিয়ে দিয়ে জয়কালী বললেন, পুলিন, আগে পয়সা করি রোজগার করো, তারপর বিয়ের কথা ভাববে। পয়সা তো তোমার আছে পিসি, আর কত লাগবে? এ তো তোমার পয়সা নয় বাবা, আগে নিজে উপার্জন করতে শেখো, নয়তো বউকে কি খাওয়াবে? রাধানাথ জিউয়ের মন্দিরটি ছিল জয়কালীর সবচেয়ে যত্নের ধন। ঠাকুরের শয়ন বসন স্নানাহারের তিলমাত্র ত্রুটি হতো না। পূজারী ব্রাহ্মণ দেবতার চেয়ে মানবী জয়কালীকে বেশি ভয় পেত। অবশ্য তার একটা কারণও ছিল। শুরুর দিকে ব্রাহ্মণ পুজোর নৈবেদ্য থেকে ঘি, দুধ, ছানা ইত্যাদি সরিয়ে রাখত। তারপর সেগুলো লুকিয়ে বাড়ি নিয়ে যেত স্ত্রীর জন্য। বিষয়টা জয়কালী টের পেয়ে আচ্ছা মতো ধমক দিলেন ব্রাহ্মণকে। ছি 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 ছি, ঠাকুর মশাই, এ তুমি কি করছো? তুমি না এই মন্দিরের পূজারী? আর কোনোদিন করব না মা, সত্যি বলছি মা, আর কোনোদিন করব না। মনে থাকে যেন, তোমার মনের মধ্যে যদি এই পাপ আবার জেগে ওঠে আর আমার মন্দিরে ত্রিসীমানায় আসবে না। বিধবার যত্নে ঠাকুর বাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তকতক করত সবসময়। কোথাও একটি তৃণমাত্র দেখা যেত না। মন্দিরের একপাশে মাধবীলতা বেয়ে উঠেছিল। তার শুকনো পাতা পড়া মাত্র জয়কালী তা তুলে ফেলে দিতেন। ঠাকুরবাড়ির পরিচ্ছন্নতা ও পবিত্রতার বিন্দু মাত্র ব্যাঘাত তিনি সহ্য করতে পারতেন না। আগে পাড়ার ছেলেরা মন্দিরের আশেপাশের বাগানে লুকোচুরি খেলত। মাঝে মধ্যে ছাগলের দল এসে মাধবীলতার ফুল পাতা খেয়ে ফেলত। এখন আর যদিও সে সুযোগ নেই। উৎসবের দিন ছাড়া অন্য সময় ছেলেরা এখন আর মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারে না। ছাগল ছানাগুলো লাঠির বাড়ি খেয়ে দরজা থেকেই ম্যা ম্যা করতে করতে ফিরে যায়। অনাচারী কোনো ব্যক্তি পরমাত্মীয় হলেও জয়কালী তাকে মন্দিরে ঢুকতে দিতেন না। সেবার মদ মাংস খাওয়া ভগ্নিপতি এসেছিল জয়কালীর বাড়িতে। সে যেই মন্দিরে ঢুকতে যাবে অমনি জয়কালী চিৎকার করে বলে উঠলেন, খবরদার, একদম মন্দিরে ঢুকবে না তুমি। জয়কালীর বোন চমকে উঠে জিজ্ঞেস করলো, কেন দিদি, উনি ঢুকলে কি হবে? না, ঢুকবে না। মদ মাংস খাওয়া লোক আমি মন্দিরে ঢুকতে দিতে পারবো না। উনি না ঢুকলে আমিও ঢুকবো না। কিন্তু ঢুকিস না। ওকে তুমি এভাবে অপমান করলে আমি কিন্তু চলে যাব দিদি। জয়কালী শান্ত স্বরে বললেন, তো যা, আমি কি আটকে রেখেছি? মন্দির সম্বন্ধে বিধবার এই অতিরিক্ত সতর্কতা বাকিদের কাছে অনাবশ্যক মনে হতো। জয়কালী অন্য সব ক্ষেত্রে ছিলেন উন্নত, স্বতন্ত্র। কেবল মন্দিরের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছিলেন। রাধানাথ জিউয়ের কাছে তিনি একই সঙ্গে জননী, পত্নী এবং দাসী। তার সামনে তিনি সদা সতর্ক, সুকোমল, সুন্দর এবং সম্পূর্ণ অবনত। দেবতাই তার স্বামী, পুত্র, তার সমস্ত সংসার। একদিন সকালে নলিন আর তার এক বন্ধু রাস্তায় খেলছিল। খেলতে খেলতে এই দুই বন্ধুর মধ্যে তর্ক জমে উঠল। তর্কের বিষয় জয়কালীর মন্দির প্রাঙ্গণ থেকে মাধবীলতার ফুল তুলে আনা। নলিন বলল, পিসিমা কখন মন্দিরে থাকবে না আমি জানি, আমি তুলে আনতে পারবো।
তোর পিসিকে আমি চিনি ভাই, তুই পারবি না। বাজি তবে? বাজি পারলে আমার সব মার্বেল তোকে দিয়ে দেবো। মার্বেলের লোভে নলিনের চোখ চকচক করে উঠল। এমনিতেও পিসিমা কখনো তাকে মার্বেল কিনে দেয় না। সে বলল, আমি এক্ষুনি গিয়ে তুলে আনছি, তুই এখানে দাঁড়া। নলিন এক দুঃসাহসিক কাজে পা বাড়ালো। বাস্তবিকই নলিন ছিল বেপরোয়া, পুলিনের মতো নম্র ভদ্র সে নয়। যেদিকে বিপদ সেদিকেই তার আকর্ষণ। শাসন লঙ্ঘন করার জন্য তার মন সবসময় ব্যাকুল হয়ে থাকত। জনশ্রুতি আছে কিশোরী বয়সে জয়কালীও নাকি ঠিক নলিনের মতো ছিলেন। নলিন যখন ফুল তুলতে এলো, জয়কালী তখন মন্দিরে বসে এক মনে মালা জপছিলেন। নলিন নিঃশব্দে এসে মাধবীতলায় দাঁড়ালো। সে দেখল নিচের ফুলগুলো পিসিমা পুজোর জন্য তুলে নিয়ে গেছে। উপরের দিকে কয়েকটি ফুলের কুঁড়ি রয়েছে, সেগুলো তোলার জন্যেই সে মঞ্চের উপর উঠল। হাত বাড়িয়ে কুঁড়িগুলো তুলতে যাবে, এমন সময় তার শরীরের ভারে জীর্ণ মঞ্চ সশব্দে ভেঙে পড়ল। হাতে পায়ে মাধবীলতা জড়িয়ে নলিন সোজা মাটিতে পড়ে গেল। কে কে ওখানে? মালা জপা বাদ দিয়ে দ্রুত পায়ে ছুটে এলেন জয়কালী। দেখলেন লতায় পাতায় জড়াজড়ি হয়ে ভাঙা মঞ্চের পাশে নলিন পড়ে আছে। তাকে মাটি থেকে টেনে তুললেন জয়কালী। নলিনের আঘাত যথেষ্ট লেগেছিল, কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না, কারণ তা অজ্ঞান জড়বস্তুর আঘাত। জয়কালী তার কান টেনে ধরে বললেন, তবে রে ফুল চুরি করছিলি কেন বল? বেশ কয়েকটা চড়থাপ্পড় খেয়েও নলিন চুপচাপ দাঁড়িয়ে রইল। পিসিমার প্রশ্নের কোনো উত্তর দিল না, তার চোখ দিয়ে জলও পড়ল না। নলিনকে চুপ থাকতে দেখে জয়কালী আবার বললেন, আজ সারা দিন তুই ঘরে আটকা থাকবি নলিন, খাওয়া বন্ধ আজ তোর। মোক্ষদা, কোথায় গেলি? মোক্ষদা। মোক্ষদা জয়কালীর দাসী। দু তিনবার ডাকার পরে সে এসে বলল, মোক্ষদা কোথায় গেলি? এদিকে আয় মোক্ষদা। হ্যাঁ বলুন ঠাকুরমা। ওকে নিয়ে যা, ঘরে আটকে রাখ, সারাদিন ওকে কিছু খেতে দিবি না। এমন করবেন না ঠাকুরমা, ও বাচ্চা ছেলে, সারাদিন না খেয়ে থাকলে শরীর খারাপ করবে যে। করুক, আমি তা বুঝে নেব। নিয়ে যা ওকে। হ্যাঁ, ওকে আটকে রেখে যা লোক ডেকে আন, মঞ্চটা ঠিক করতে হবে। জয়কালীকে না জানিয়ে নলিনকে খাবার দেবে সে সাহস মোক্ষদার ছিল না। ফলে দুপুর নাগাদ গুটি গুটি পায়ে মোক্ষদা আবার এসে দাঁড়ালো জয়কালীর সামনে। সভয় সে বলল, ঠাকুরমা, ছোট বাবু যে খিদে কাটছে গো, ওকে একটু দুধ এনে দিই। না। মোক্ষদা ফিরে গেল। অদূরে ঘরের ভিতর থেকে নলিনের কান্না ক্রমে রাগে বদলে যেতে লাগলো। বেশ অনেকক্ষণ রাগে গর্জন করলো নলিন। দরজা হলো, এখানে আমাকে আটকে রেখো না। তুমি যদি খেতে না দাও আমি কিন্তু এখান থেকে চলে যাবো পিসিমা, আমি বলছি। আমার এখান থেকে দরজা খুলে দাও, আমি কিন্তু ঠিক চলে যাবো বলে দিচ্ছি। পিসিমা আমাকে খোলো, আমি কিন্তু ঠিক চলে যাবো। তারপর তার আর্ত কণ্ঠ পরিশ্রান্ত হয়ে একসময় থেমে এলো। এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি শোনা গেল মন্দিরের সামনের রাস্তায়। সেই সঙ্গে ধাবমান মানুষের চিৎকার ধ্বনি তুমুল কলরবের সৃষ্টি করল। সহসা মন্দির প্রাঙ্গণে কার যেন দ্রুত চলাচলের শব্দ কানে এলো জয়কালীর। মালা জপা থামিয়ে দিয়ে তিনি পিছনে ফিরে দেখলেন তার সাধের মাধবীলতা গাছ আবার কাঁপছে। জয়কালী ভাবলেন নলিন কোনোভাবে ঘরের থেকে বেরিয়ে আবার তাকে জ্বালাতে এসেছে। রেগে চিৎকার করে তিনি বললেন, নলিন, আবার এসেছিস? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর এলো না।
রাগে কাঁপতে কাঁপতে প্রাঙ্গণে নেমে এলেন বিধবা। গাছের কাছে গিয়ে আবার ডাকলেন, নলেন, নলেন, লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয় বলছি, হতচ্ছাড়া, বেরিয়ে আয়। এবারও নলিন নিরুত্তর। বিরক্ত হয়ে গাছের লতাপাতা সরাতে শুরু করলেন জয়কালী। দ্রুত হাতে লতাপাতা স্তূপ সরিয়ে তিনি দেখলেন নলিন কোথাও নেই। তার বদলে একটা মলিন শুয়োর ছানা প্রাণ ভয়ে ঘন মাধবীলতার পাতার মধ্যে আশ্রয় নিয়েছে। এই মাধবীলতা গাছ মন্দিরের মধ্যে বৃন্দাবনের সংক্ষিপ্ত প্রতিরূপ, যার ফুলের সৌরভ গোপীদের নিঃশ্বাস স্মরণ করিয়ে দেয়, কালিন্দী তীরের সুখবিহারের সৌন্দর্য স্বপ্ন জাগিয়ে তোলে। বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দনভূমিতে হঠাৎ এমন করেই বিভৎস ঘটনা ঘটে গেল। পূজারী ব্রাহ্মণ লাঠি হাতে দৌড়ে এলো। আরে আরে, কি করছো তুমি? থামো, ওকে তাড়িও না। ব্রাহ্মণকে নিরস্ত করে জয়কালী দ্রুত বেগে মন্দিরের মূল ফটক আটকে দিলেন। খানিক বাদে সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দরজায় এসে তাদের বলির পশুর জন্য চিৎকার করতে লাগলো। জয়কালী রুদ্ধ দ্বারের পিছনে দাঁড়িয়ে বললেন, আরে এখানে কোনো শুয়োর ঢোকেনি, যা, তোরা এখান থেকে চলে যা, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস না, তোরা যা। কিছুক্ষণ জটলা পাকিয়ে অবশেষে ডোমের দল ফিরে গেল। জয়কালী ঠাকুরুন যে রাধানাথ জিউয়ের মন্দিরের ভিতরে একটা অসুচি জীবকে আশ্রয় দেবেন তা প্রায় প্রত্যক্ষ দেখিয়েও ডোমরা বিশ্বাস করতে পারল না। তারা ভাবল হয়তো হয়তো ভুল দেখেছে। জয়কালীর কাহিনী এইখানেই শেষ। সামান্য এই ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা যে প্রসন্ন হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পল্লীগ্রামের সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতা জয়কালীর উপর দারুণ ক্ষিপ্ত হয়ে উঠল। স্ত্রীলোকদের জটলা থেকে চণ্ডী মণ্ডপের অলস আড্ডায় সবাই ছি ছি করতে লাগলো। শেষ পর্যন্ত রাধানাথ জিউয়ের মন্দিরে শুয়োর ঢোকালেন জয়কালী। বিধবার কি শেষে মতিভ্রম হল? জয়কালীর যদিও এসব কথায় কিছুই এলো গেল না। তিনি যেমন ভক্তি ভরে মালা জপছিলেন তেমনই জপতে থাকলেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ। গল্প পাঠে সৌভিক ঘোষ সরকার, জয়কালীর ভূমিকায় তমালী চৌধুরী, অন্যান্য ভূমিকায় ইন্দ্রাণী আর্য, মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভিজ্ঞান, প্রচার অলঙ্করণ জয়ন্ত ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।